বাংলার এক ছায়াঘেরা গ্রাম নূরপুর। মেঠো পথ, দিগন্ত জোড়া সবুজ ক্ষেত আর ভিজে মাটির সোদা গন্ধ, যেন কোনো হারিয়ে যাওয়া রূপকথা। কিন্তু এই শান্তির মাঝেই গ্রামের বুকে একটা কাঁটা হয়ে আছে। সে হলো জমিদার রফিক মির্জা। লোভী, ধূর্ত, গরিব সরল চাষিদের ফাঁদে ফেলে তাদের রক্ত ঘামের ফসল কেড়ে নেওয়াই তার নেশা। নে করিম, ধানের বস্তাগুলো গাড়িতে তোল, আর ওই কুটোগুলো ইউসুফদের উঠানে ফেলে দিয়ায়। ওদের জন্য ওইটাই যথেষ্ট। এমনটি করবেন না হুজুর, দোহাই লাগে আপনার। আমার বউ আছে, ছোট ছোট ছেলে মেয়ে আছে। আপনি যদি সবকিছু নিয়ে নেন তাহলে আমরা না খেয়ে মারা যাব হুজুর। আল্লাহর ওয়াস্তে আমাদের উপর একটু দয়া করুন। হায় আল্লাহ, হায় হায়, এ আমাদের কি সর্বনাশ হলো! এখন আমরা কোথায় যাব? কি খেয়ে বাঁচবো? আমাদের বাঁচান হুজুর। বুঝলি করিম, এই নূরপুরের চাষাগুলো হচ্ছে আস্ত বলদ। এদের ঘাড়ে জোয়াল না চাপালে এরা সোনা ফলাতে চায় না। আর সেই সোনার ভাগ যদি আমি না পাই, তবে আমার এই জমিদারই বৃথা। একদম খাঁটি কথা বলেছেন হুজুর। আপনার বুদ্ধির কাছে তো শেয়ালও হার মানবে। এই চাষাগুলো দিন রাতে মাটি খুঁড়বে, রোদে পুড়বে, আর আমরা দালানে বসে বসে পোলা কুরমা খাবো। কিন্তু এবার আমি ভাবছি একটু অন্য খেলা খেলবো। সোজাসুজি ফসল কেড়ে নিলে গ্রামে গোলমাল হয়। এবার এমন শর্ত দেব যাতে ফসলও আমার গুদামে ওঠে, আর চাষারাও হাসি মুখে আমার পায়ের কাছে পড়ে থাকে। ওরা ভাববে ওদের লাভ হচ্ছে। সে আবার কেমন শর্ত হুজুর? সেটা সময় মতো বলবো। তুই শুধু গ্রামের সবচেয়ে গরিব, সবচেয়ে বোকা চাষিটাকে খুঁজে বের কর, যে এখন এক মুঠো ভাতের জন্য নিজের মেয়েকেও বেচে দিতে পারে। আচ্ছা হুজুর, কাল সকালে আমি খোঁজ লাগাই। আর পারছি না রে মালিহা, আজ কাজ আছে তো কাল নেই। এমন করে আর কতদিন অনাহারে কাটাবো রে? তোর এই শুকনো মুখ আমি আর দেখতে পারছি না। বাপ হয়ে মেয়েকে দুমুঠো ভাত দিতে পারছি না। অমন কথা বলো না বাবা। আল্লাহ আছেন, উনি কাউকে না খাইয়ে রাখেন না। আমি অনেক ভেবেছি মা, এভাবে আর অন্যের দয়ার দিকে তাকিয়ে থাকবো না। আমি কাল ফজরের পরই জমিদার রফিক মির্জার কাছে যাব। জমিদার মশাইয়ের কাছে? কিন্তু বাবা, শুনেছি উনি তো খুব সুবিধার লোক নন, গরিবের রক্ত চুষে খান। জানি মা, জানি লোকটা ধূর্ত, কিন্তু এছাড়া আর কোনো পথ নেই। তার তো অনেক জমি পড়ে থাকে। আমি গিয়ে হাতে পায়ে ধরে বলবো আমাকে যেন 1 বিঘা জমি ভাগে দেয়। ফসল ফললে তার ভাগেরটা আগে দেব, তারপরে আমরা নিব। তারপর যা থাকবে তাতে অন্তত আমাদের দুবেলার অন্ন জুটবে। নিজের হাতে চাষ করলে অন্তত উপোস থাকতে হবে না রে মা। বাবা, যাওয়ার আগে মসজিদে 2 রাকাত নফল নামাজ পড়ে দোয়া করে যেও, আল্লাহ যদি সহজ করেন। আর হ্যাঁ, যাই বলুক কাগজে লিখে নিও, মুখের কথার দাম নাই ওনার কাছে। তুই ঠিক বলছিস মা, আমার মাথায় তো এটা আসেনি। তুমি যা ভালো বোঝো বাবা, কিন্তু দেখো উনি যেন আবার কোনো বিপদে না ফেলেন। পেটের জ্বালার চেয়ে বড় বিপদ আর কি হতে পারে মা? তুই একটু পানি দে, খেয়ে আমি জমিদার বাড়ির দিকে রওনা দিই। ফজরের আজানের সাথে সাথে গিয়ে দাঁড়াবো দরজায়। দুবেলা দুমুঠো ভাতের আশায় ইউসুফ মিয়া বাধ্য হয়ে জমিদারের কাছে আসে একটু জমি চাইতে। হুজুর, হুজুর, ঘরে 1 দানা চালও নেই। আপনি যদি দয়া মায়া করে 1 বিঘা জমি চাষ করতে দিতেন তবে বড্ড উপকার হতো। আমি রাত দিন এক করে খাটবো হুজুর, মাটি কামড়ে পড়ে থাকবো। জমি আমি দেব রে ইউসুফ, গরিবের মুখে অন্ন তুলে দেওয়া তো সোয়াবের কাজ। তবে আমার একটা শর্ত আছে। কি শর্ত হুজুর? কি শর্ত বলেন? যা বলবেন মাথা পেতে নেব। সবাই তো অর্ধেক অর্ধেক ভাগ নেয়, আমি কিন্তু সে সবে নেই। আমার শর্তটা একটু আলাদা, একটু বুদ্ধির শর্ত। আপনি যা বলবেন তাই হুজুর, আমি সব শর্ত মানতে রাজি।
আপনি শুধু কাজ করার সুযোগটুকু দিন। হুজুর তোদের জন্যই তো দিনরাত ভাবেন রে ইসুফ। শোন তবে সত্যটা, তুই হুজুরের জমিতে যা খুশি চাষ কর, কিন্তু ফসল ওঠার পর পাল্লাই মেপে ফসলের যে অংশটা ওজনে সবচেয়ে ভারী হবে সেটা হবে হুজুরের, আর যে অংশটা হালকা সেটা তুই নিবি, বুঝলি? ভারী? ভারী আর হালকা, হালকা আর ভারী, এসবের মানে কি হুজুর? আরে অত হিসাব করিস না, হুজুর যা বলবেন তাই ঠিক। ইউসুফ মিয়া ছিল সাদাসিধে মানুষ। জমিদারের শয়তানি সে বুঝতে পারে না। মাথায় শুধু একটাই চিন্তা, এবার যদি পেট ভরে ভাত খেতে পারে। আমি রাজি হুজুর, আমি রাজি। ভারী অংশ আপনি নেবেন, হালকা অংশ আমি নিব। আল্লাহর নামে রাজি। হুজুরের ওই পশ্চিম দিকের পতিত জমিটা তোর, আজ থেকেই শুরু কর। যা, ফলন কিন্তু ভালো চাই, মনে রাখিস। ফসল খারাপ হলে পরের বার কিন্তু জমি পাবি না। আর হ্যাঁ, সত্যটা কাউকে বলিস না, এটা আমাদের মাঝেই থাকবে, বুঝেছিস? জি হুজুর, জি হুজুর, আল্লাহ আপনার ভালো করবে। কয়েক মাস কেটে গেছে। ইউসুফ মিয়া নিজের রক্ত জল করে জমিতে আলুর চাষ করেছে। ফলনও হয়েছে বাম্পার। মাটির নিচে বড় বড় আলু ধরেছে। ইউসুফের মনে খুব আনন্দ। এবার হয়তো সংসারের কষ্ট ঘুচবে। বাবা, ও বাবা, তুমি এখনো এখানে বসে আছো? দুপুর গড়িয়ে বিকেল হতে চললো, স্নান খাওয়া করবে না? দেখ মা, দেখ, একবার মাঠটার দিকে তাকিয়ে দেখ, কেমন সবুজ হয়ে আছে। আমার শরীরের ঘাম যেন গাছ হয়ে মাঠে দুলছে। মনে হচ্ছে মাটির নিচে আলুও খুব ভালো হয়েছে এবার। কাল রাতে বৃষ্টি হয়েছে, আল্লাহর রহম করেছেন, এবার ফসল নষ্ট হবে না ইনশাল্লাহ। হ্যাঁ বাবা, গাছগুলো খুব সুন্দর হয়েছে। তুমি যে এত খেটেছো তার ফল তো পাবেই। এবার আর আমাদের কষ্ট থাকবে না রে মা। এই আলু বেচে আগে জমিদারের পাওনা মিটিয়ে দেব, তারপর যা থাকবে তাতে আমাদের বছর পার হয়ে যাবে। তোকে তোকে আর ছেঁড়া কাপড় পরে থাকতে হবে না রে মা। আর দুবেলা পেট ভরে ভাত খাওয়াতে পারবো রে মা। কিন্তু বাবা, আমার কেন জানি ভয় করছে। জমিদার রফিক মির্জা মানুষটা সুবিধের নন। অমন অদ্ভুত শর্ত দিলেন, ভারীটা ওনার, হালকাটা তোমার। উনি যদি কোনো প্যাচ কষেন, তুমি তো সরল মানুষ, ওনার চাল চতুরিতে যদি আবার বিপদে পড়ো। আরে পাগলি, তুই খামোখা ভয় পাচ্ছিস কেন? জমিদার বাবু বলেছেন ভারীটা ওনার। আমি তো সব হিসাব করে দেখেছি। এর মানে হলো ফসলের ওজন একটু বেশি ভাগটা, মানে অর্ধেকের বেশি আলু ওনাকে দিতে হবে। তাতে আমাদের খুব একটা ক্ষতি হবে না রে মা। যা বাম্পার ফলন হয়েছে ওনাকে ওনার ভারী ভাগটা বুঝিয়ে দিয়েও আমাদের যা থাকবে তাতেই আমাদের সারা বছর রাজার হালে চলে যাবে। তুই দেখিস এবার আমাদের দিন ফিরবেই। আল্লাহ করে তাই যেন হয় বাবা, তুমি অনেক খেটেছো। কই রে ইউসুফ, ফসল এবার মাপা হোক, শর্ত মনে আছে তো? হুজুর, এই দেখেন, আলুর ওজন তো পাথরের মতো ভারী, আর এই আলুর গাছগুলো তো একদম ফুরফুরে হালকা। শর্ত মনে আছে তো রে ইউসুফ? ভারী অংশটা কিন্তু আমার, তাই এই সব আলু আজ আমার গুদামে যাবে, আর তুই এই হালকা গাছপালাগুলো বাড়ি নিয়ে যা। এ আপনি কি বলছেন হুজুর? সারা বছর হাড় ভাঙা খাটুনি খাটলাম, আর আপনি সব আলু নিয়ে যাবেন? এই শুকনা আলুর গাছগুলো দিয়ে আমি কি করব? এ তো কেউ কিনবে না। আমি 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 কি খাবো? হুজুরের সাথে মুখে মুখে তর্ক করিস নে, শর্ত তো শর্তই। জমি দেওয়ার আগেই আমরা বলেছিলাম যে ভারীটা হুজুরের। যা এবার এগুলো নিয়ে বাড়ি যা। হায় 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 রে, আমার কি সর্বনাশ হলো রে। বাবা, তুমি এই গাছগুলো কেন এনেছো? আমাদের ভাগের আলু কোথায়? আমার কি সর্বনাশ হলো রে। আলু আলু আর আমাদের কপালে নেই রে মা। ওই ধূর্ত রফিক মির্জা আর তার চামচা করিম
ওরা আমার সরলতার সুযোগ নিয়ে আমাকে পথে বসিয়ে দিয়ে গেল রে। আমি বড্ড বোকা রে মা, আমি ওদের শয়তানি বুদ্ধি ধরতে পারিনি। তুমি শান্ত হও বাবা, কি হয়েছে আমাকে খুলে বলো তো, ওরা কি করেছে? হ্যাঁ, ওই জমি জমি নেওয়ার সময় উনি শর্ত দিয়েছিলেন, ফসলের ভারী অংশ ওনার, হালকা অংশ আমার। আমি তো মুখ্য সূক্ষ্ম মানুষ মা, সরল মনে ভেবেছিলাম ভারী মানে হয়তো ফসলের ওজনের বেশিরভাগটা তাকে দিতে হবে, কিন্তু আজ মাঠে যখন ফসল ভাগ হলো তখন বুঝলাম ওরা কত বড় ফন্দি এঁটে বসেছে মা। কি করলো ওরা মাঠে? শোন মা শোন, করিম, ওই যে চামচাটা, ওই করিম একটা বিশাল দাড়ি পাল্লা নিয়ে হাজির হলো। পাল্লার একদিকে রাখলো সব আলু, আর অন্যদিকে চাপালো এই উপড়ে ফেলা আলুর গাছ আর লতা পাতা। তুই তো জানিস মা, মাটির তলার আলু পাথরের মতো ভারী হয়, আর আর এই শুকনা গাছগুলো পাখির পালকের মতো হালকা। তারপর আর কি, পাল্লা তো আলুর ভারে ওই দিকেই ঝুলে পড়লো। আর জমিদার বললেন, আলু ভারী তাই সব আলু আমার, আর গাছ হালকা তাই সব গাছ তোর। আমার চোখের সামনে দিয়ে গাড়ি বোঝাই করে সব সোনার ফসল নিয়ে গেল রে মা, আর আমার কপালে চুড়ে দিয়ে গেল এই শুকনো আলুর গাছ। মানুষ এত নিচু হতে পারে? গরিব মানুষকে এইভাবে কেউ ঠকায়? এখন আমি তোকে কি খেতে দেব মা? মহাজনের ঋণ শোধ করব কি দিয়ে? আমাদের যে না খেয়ে মরতে হবে রে মা। তুমি কেঁদো না বাবা, ওর এই অহংকার আমি ভাঙবই। তুই কি করবি মা? ওর অনেক ক্ষমতা, ওরা আমাদের সব লুটে নেবে, তুই ওদের সঙ্গে পারবি না। টাকার ক্ষমতা দিয়ে বুদ্ধি কেনা যায় না বাবা, তুমি শুধু দেখো, কালই আমি জমিদারের কাছে যাব, ওর পাতা ফাতেই আমি ওকে কিভাবে ফেলি তুমি শুধু দেখতে থাকো। এই চোখের জলের বদলা আমি নেবই। আর বাবা, এই শুকনো গাছগুলো ফেলো না, ওইগুলোই হবে আমাদের হাতিয়ার। আসসালামু আলাইকুম জমিদার বাবু, আমি চাষি ইউসুফ মিয়ার মেয়ে মালিহা। তুই সাত সকালে এখানে কেন? আবার কিছু চাইতে এসেছিস নাকি? এবারের চাষে তো আমাদের ভাগে তেমন কিছুই আসেনি, সংসারে যে বড্ড অভাব আমাদের, তাই আমি ভাবছি আরেকবার যদি জমিতে চাষ করতে দিতেন তাহলে খুব উপকার হতো। তুই চাষ করবি? তা আমার সত্যের কথা জানিস তো, ভারী অংশ কিন্তু আমার। জি হুজুর, আমি আপনার ওই শর্তেই রাজি, ওজন করে যেটা ভারী হবে সেটা আপনার, আর হালকা অংশটা আমার। আরে ঠিক আছে, মনে রাখিস কিন্তু, পরে আবার কাঁদতে আসবি না। জি হুজুর, মনে রাখবো। হুজুর, বাপ যেমন বোকা, মেয়েটাও দেখছি তেমনই, খাটবে ও আর লাভ হবে আমাদের। হ্যাঁ, এবারও শুকনো গাছই পাবে। কিরে মালিহা, শুরু কর মাপা, এবার দেখি তোর কপালে কি জোটে। এই দেখুন হুজুর, পাল্লার একদিকে সাদা নরম তুলো রেখেছি, আর অন্যদিকে তুলোর গাছগুলো চাপিয়েছি। করিম কাকা, তুমি মেপে বলো তো কোনটা ভারী? হুজুর, গাছগুলোই তো ভারী, পাল্লা তো গাছের দিকেই ঝুঁকে আছে। আপনার শর্ত অনুযায়ী ভারী জিনিস আপনার, আর দেরি করবেন না করিম কাকা, এগুলো আপনাদের গাড়িতে তুলুন। এই মেয়ে, তুই আমাকে শুকনো কাঠ গছিয়ে দিচ্ছিস? হুজুর, এটাই তো শর্ত ছিল। বাবা তো আগেরবার আলুর গাছগুলো নিয়েছিল, কারণ সেগুলো আলুর থেকে হালকা ছিল, এবারেও হালকাগুলোই আমি নিলাম। হুজুর, এই মেয়ে তো আমাদের নিজের শর্তেই ফাঁসিয়ে দিল। এই শুকনো গাছগুলো নিয়ে আমরা কি করব? হ্যাঁ, সুযোগ পেলে একে উচিত শিক্ষা দেব। যাবে কোথায়? সেই আমার কাছেই জমি চাইতে আসতে হবে। চল বাড়িতে। মালিহা সেই তুলো বিক্রি করে বেশ ভালো টাকা পেল। ইউসুফের সংসারে হাসি ফুটল। পরের মৌসুমে মালিহা আবার জমিদারের কাছে গেল জমি চাইতে। রফিক মির্জা মনে মনে ভাবলেন এবার মালিহাকে উচিত শিক্ষা দিবেন। জমিদার মশাই, এবারও আমি আপনার জমিতে চাষ করব বলে এসেছি।
শোন মেয়ে, অনেক চালাকি হয়েছে, এবার শর্ত পাল্টাবে। তুই আমাকে বোকা পেয়েছিস, এবার থেকে ফসলের সবচেয়ে হালকা জিনিসটা নেব আমি, আর ভারী জিনিসটা নিবি তুই। এবার দেখি তুই কিভাবে বাঁচিস। আপনার হুকুম শিরোধার্য হুজুর। হালকা আপনার, ভারী আমার। শুধু একটা কথা হুজুর, এবারও যেন কাগজে লিখে রাখা হয়, পরে যেন ভুল না হয়। লিখে দেব, যা এবার যা। মালিহা এবার জমিতে তরমুজের চাষ করলো। দিন রাত জল দিয়ে যত্ন করে সে তরমুজ ফলালো। ফসল পাকার পর জমিদার আর করিম চাচা মাঠে এলেন। বিশাল বিশাল তরমুজ দেখে জমিদারের জিভে জল চলে এসেছে। তিনি ভাবলেন এবার তো তরমুজগুলো তিনিই পাবেন। বাহ বাহ, তরমুজের ফলন তো বেশ জমেছে দেখছি, বেশ জমিয়ে খাওয়া যাবে। করিম, তরমুজগুলো গাড়িতে তোল। একটু দাঁড়ান হুজুর, পাল্লায় তুলে দেখুন। আপনার শর্ত ছিল আপনি হালকাটা নেবেন। হুজুর, তরমুজ তো পাথরের মতো ভারী, আর এই লতা পাতা একদম হালকা। পাল্লা হালকা দিকেই ঝুঁকে আছে। না, এটা হতে পারে না। আমি এই ঘাস পাতা নিয়ে কি করব? হুজুর, এ মেয়ে তো দেখছি বড্ড চালাক। এবারও ও আমাদের বোকা বানালো। ভারী তরমুজগুলোও নিয়ে যাবে, আর আমাদের কপালে জুটবে ওই শুকনো লতা পাতা। আমি আবার কি করলাম করিম কাকা? আমি তো শুধু আপনাদের শর্তই মেনেছি। পরপর দুবার হেরে গিয়ে রফিক মির্জা অপমানে মারিয়া হয়ে উঠলেন। করিম চাচাও রেগে অস্থির। এবার তারা ঠিক করলো এমন এক শর্ত দিবে যাতে মালিহা কোনোভাবেই চালাকি করতে না পারে। মালিহাকে ডেকে পাঠানো হলো। এবার আর হালকা ভারী নয়, এবার সোজা কথা। শর্ত হলো গাছে যা ফল ধরবে সেটা আমার, আর বাকি গাছ পাতা ডাল পালা তোর। এবার দেখি তুই কিভাবে আমাকে ঠকাস। একদম ঠিক। এবার আর পাল্লার হিসেবে যাবই না। ফল আমাদের, গাছ তোর, ব্যাস। ঠিক আছে হুজুর, আমি রাজি। শুধু একটা কথা হুজুর, ফল বলতে শুধু গাছে ধরা ফল, তাই তো? পাতা ডাল শেকড় এগুলো সব আমার, তাই তো? হ্যাঁ তাই। যা এবার যা, দেখি এবার কি করিস। ভয় ভয় ওই জমিদার রফিক মির্জাকে নিয়ে রে মা। দুবার তোর কাছে ঠকে গিয়ে লোকটা নিশ্চয় এবার ফোঁস করে উঠবে। এবার না জানি কি বিপদ ডেকে আনে। শর্তটাও তো এবার ভারী অদ্ভুত দিয়েছে, শুধু ফলের ভাগ নেবে। তুই আমার মেয়ে, আল্লাহ তোকে হেফাজত করুন। কেন বাবা, ভয়ের কি আছে? আমরা তো দিন রাত এক করে খেটেছি, ফসলও তো খুব সুন্দর হয়েছে। তুমি একদম ভেবো না বাবা। ওই ধূর্ত জমিদার আর ওর চামচা করিমকে আমি এমন দাওয়াই দিয়েছি, এবার ওরা বুঝবে গরিবের পেটে লাথি মারলে কেমন লাগে। তুমি শুধু দেখো ওরা মাঠে এলে কেমন মজাটা হয়। আর বাবা, ফসল কাটার দিন মসজিদের ইমাম সাহেবকেও ডেকেছি, সবকিছু সাক্ষী থাকো। অবশেষে ফসল কাটার দিন এলো। রফিক মির্জা আর তার চামচা করিম চাচা বুক ফুলিয়ে মাঠে এলো ফলের আশায়। তারা ভাবছে এবার আর কোনো চিন্তা নেই, সব ফসল তাদের গোদামে উঠবেই। আসুন হুজুর, আসুন করিম কাকা, আমি আপনাদের জন্যই অপেক্ষা করছিলাম। এগুলো কি? এগুলো তো ছোট ছোট সর্ষের দানার মতো। এগুলো আবার কি ফল? এইগুলোই পাটের ফল হুজুর। আপনি তো শুধু ফলের ভাগ চেয়েছিলেন, তাই না? এই নিন আপনার পাটের ফল। আর আপনার শর্ত অনুযায়ী এই লম্বা লম্বা পাটের কাঠি আর সোনার মতো দামি পাটের আঁশগুলো যেহেতু কাজ, তাই এগুলো আমার। হুজুর, আমরা তো আবার হেরে গেলাম। এই পাটের ফলের কোনো দামই নেই বাজারে। এটা তো কেউ কিনবেও না। জমিদার মশাই, এতদিন আপনি গ্রামের গরিব চাষিদের নিজের অহংকার আর অদ্ভুত শর্তের জালে ঠকিয়েছেন। আজ আপনার পাতা জালেই আপনি নিজে ফেসেছেন। বুদ্ধি থাকলে তবেই শর্ত দিতে হয়, শুধু ক্ষমতা দেখালে হয় না। অন্যের হক মেরে বেশি দিন বড়লোক থাকা যায় না। তুই ঠিকই বলেছিস মালিহা, আমি লোভে পড়ে অন্ধ হয়ে গেছিলাম। আজ তোর বুদ্ধির কাছে আমার হার হলো। আমাকে তুই ক্ষমা করে দে। আমি কথা দিচ্ছি, আজ থেকে নূরপুরে আর কোনো চাষিকে ঠকানো হবে না। যা ফসল হবে ন্যায্য ভাগে ভাগ হবে।